হ্যালো, গুড মর্নিং এভরিবডি, ডিয়ার স্টুডেন্টস। আজকে তোমাদের এমসিকিউ ফ্রিকশন ঘর্ষণের যে এমসিকিউগুলো পড়ছিলাম তার পরের এমসিকিউগুলো আলোচনা করব। তো তোমাদের একটা কথা বলে রাখি, তোমাদের যে চ্যাপ্টারের এমসিকিউগুলো আমরা করছি এই এমসিকিউগুলোর প্রত্যেকটা ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশানে কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে, এটা তোমাদের সুবিধার জন্য এটা করলাম। একটা ভিডিও দেখতে দেখতে যদি মনে হয় যে পরের ক্লাসটা করব, এখান থেকে কিন্তু পেয়ে যাবে আগে বা পরেরটা। আর একটা কথা, আমি ছোট ছোট করে করে দিচ্ছি, 5টা 10টা করে এমসিকিউ করে দিচ্ছি। তোমরা পারলে এগুলো কিন্তু প্রত্যেক দিন একবার করে প্র্যাকটিস করে নেবে, তাহলে দেখবে কিন্তু অনেক সুবিধা হবে অঙ্কগুলো করতে। ঠিক আছে, তো চলো শুরু করি পরের এমসিকিউ। 72-এর যে অঙ্কটা আছে দেখো, একটি নতলের নতিকোণ 45 ডিগ্রি এবং ঘর্ষণ গুণাঙ্ক দেওয়া আছে 0.5। ঠিক আছে, এই নতল বরাবর স্বাধীনভাবে নিচে নামলে একটি বস্তু ত্বরণ হয়। আচ্ছা, এটার জন্য আলাদা কিছু নয়, তোমরা জানো যে নতল বরাবর নিচের দিকে নামলে যে ত্বরণের রাশিমালাটা, সেটা এ সমান জি ইন্টু সাইন থিটা মাইনাস মিউ কস থিটা। এবারে যেহেতু এটা গতিশীল আছে, এটা মিউকে লিখতে পারো কস থিটা। তাহলে এখানে জি এর মান বসিয়ে দিবে, বলে দিয়েছে 9.8, থিটা 45 ডিগ্রি আছে, মিউকে তোমার 0.5 এবং কস থিটার মান বসিয়ে দিবে, তাহলেই মিটার পার সেকেন্ড স্কোয়ার এককে এটা বেরিয়ে যাবে 72টা। জাস্ট ফর্মুলা পুটিং, এটা আর করছি না, করে নেবে। আচ্ছা, একটি নতলের নতিকোণ হচ্ছে 30 ডিগ্রি দেওয়া আছে। 100 কেজি ভরে একটি বস্তু ওই তল বরাবর নিচে নামছে, মিউ সমান 1.7 হলে প্রযুক্ত ঘর্ষণ বল কত? ঠিক আছে, তাহলে এখানে নতল বরাবর নিচের দিকে নামছে, ঘর্ষণ বলটা বের করতে হবে। তাহলে ঘর্ষণ বল ইকাল টু যেটা তোমার হয় মিউ আর, এটা তোমার দেখো মিউ এমজি কস থিটা, এটা আসবে। ছবিটা আঁকলেই বুঝতে পারবে। ধরো এই নততল, তো এই নততলের উপর একটা কোনো বস্তুকে তুমি এইভাবে রেখে দিলে, এই বস্তু রাখা আছে, তার ওজন একদম খাড়া নিচের দিকে ক্রিয়াশীল হবে। খাড়া নিচের দিকে এমজি ক্রিয়াশীল হচ্ছে, এই কোণটা থিটা, লৌপাংশ বিভাজন হয়ে যাবে এই দিকে এবং এই বরাবর। তাহলে এই কোণটা থিটা হলে এই কোণটা থিটা হবে, এটা হবে তোমার এমজি কস থিটা, আর এই দিকটা হবে এমজি সাইন থিটা। ঠিক আছে, আর এই দিকে হবে লম্ব প্রতিক্রিয়া বল আর, আর বস্তু যেহেতু এই বরাবর গতিশীল হতে চাইছে, সেই জন্য ঘর্ষণ বল হবে এই দিকে। ঠিক আছে, নিচে নামছে বলে দিয়েছে, তার মানে বস্তুটা অলরেডি গতিশীল আছে। দেখো, নর্মালি ঘর্ষণ গুণাঙ্কর ভ্যালুটা থিওরিটিক্যালি আমরা যেটা দেখেছি, মিউ এর ভ্যালুটা সবসময় 1-এর থেকে কম হয়, কিন্তু এটা 1-এর থেকে বেশি আছে 1.7। তখন যেটা দেওয়া আছে সেটা ধরেই করি অঙ্কটা, দেখা যাক উত্তর কী আসে। তাহলে এই ক্ষেত্রে আমরা ঘর্ষণ বল, চলো ঘর্ষণ বলটাই বলছি। প্রথমে যদি আমি একটু ক্লিয়ার হয়ে নিই যে এমজি সাইন থিটাটা কত, সেটা একটু বের করে নিই। মানে নিম্নমুখী যে বলটা এফ সমান এমজি সাইন থিটা, মানে বস্তুটা যে বলের জন্য গতিশীল, তাহলে এখানে এম এর ভ্যালু এখানে বলে দিয়েছে 100, আর জি এর ভ্যালু এখানে আমি 10ই ধরে নিচ্ছি, 10। আর সাইন থিটা, সাইন থিটা মানে হচ্ছে সাইন 30 ডিগ্রি, মানে 1/2, অর্থাৎ এটা কেটে গেলে 500 হচ্ছে, 500 নিউটন। হ্যাঁ, আর ঘর্ষণ বলটা কত সেটা একটু বের করে নিচ্ছি। দেখো, ঘর্ষণ বলটা এখানে নির্ণয় করতে বলেছে, কেন করছি এটা একটু বুঝতে পারবে তোমরা পরে, আগে অঙ্ক করেছিলে এই রিলেটেড। এখানে এফ কে, এটা সমান মিউ আর, মানে মিউ কে ইন্টু আর সমান, মিউ কে ইন্টু আর সমান হচ্ছে এমজি কস থিটা। ঠিক আছে, তাহলে মিউকের ভ্যালু এখানে 1.7 ইন্টু এম 100, জি 10 ধরছি, কস থিটা কস 30 ডিগ্রি হচ্ছে √3/2। ঠিক আছে, এটা একটু ক্যালকুলেশন করে দেখা যাক। আচ্ছা, এখানে এই প্রসেস অনুযায়ী যেটা করলাম, দেখো ক্যালকুলেশনে এখানে উত্তর তো দেওয়াই আছে, কিন্তু উত্তরগুলোর সঙ্গে এই অপশানটা কিন্তু মিলছে না।
ঠিক আছে, অর্থাৎ 100 ইন্টু 10 কোনোটাই কিন্তু নেই। 1.7 ইন্টু √3/2 এটা কিন্তু আসছে, অর্থাৎ অপশান বি এরটা 1.7 √3/2 এটা আসছে, কিন্তু বাকি 100 ইন্টু 10 এটা কিন্তু কোনো অপশানেই কিন্তু নেই। কিন্তু নর্মালি তোমাদের ঘর্ষণ বল কিন্তু এইটাই হয়। ঠিক আছে, তো সেই হিসাবে কোনো অপশানটাই কিন্তু এখানে মিলবে না, এটার অপশানগুলো ভুল আছে। তো পরেরটা দেখো, একটি অমসৃণ নতলের নতি কোণ দেওয়া আছে 30 ডিগ্রি, 10 কেজি ভরের একটি বস্তু ওই নতল বরাবর নিচে নামছে, ঘর্ষণ গুণাঙ্ক এত হলে বস্তুর ত্বরণ কত। ঠিক আছে, একদম সেম একই অঙ্ক, নিচের দিকে নামছে, মানে আজকে তোমাদের এই যে অঙ্কটা বলে দিলাম একই রকম এই ফর্মুলা ইউজ করবে, তাহলেই হবে। ঠিক আছে, মসৃণ নতল বরাবর নতি কোণ দেওয়া আছে 30 ডিগ্রি, 10 কেজি ভরের বস্তু নতল বরাবর নামছে, ঘর্ষণ গুণাঙ্ক দেওয়া আছে, ত্বরণ নির্ণয় করো। ঠিক আছে, অনুভূমিকের সঙ্গে 20 ডিগ্রি কোণে আনত একটি অমসৃণ নতলের উপর 10 কেজি ভরের একটি ব্লক বিনা ত্বরণে নিচে নামছে। বিনা ত্বরণে মানে সেক্ষেত্রে ত্বরণ শূন্য মানে সমবেগে নামছে। নতলটির নতি কোণ বাড়িয়ে 30 ডিগ্রি করলে ব্লকটির ত্বরণ কত হবে। ঠিক আছে, তাহলে এখান থেকে বিনা ত্বরণে যখন নামছে তখন যেটা বের করতে হবে সেটা হচ্ছে ঘর্ষণ গুণাঙ্কটা এখানে বের করে নিতে হবে। তাহলে সেটা কিভাবে বের করবে, তাহলে দেখো ছবিটা আমি একটু এঁকে নিই। এই ছবিটা একটু এঁকে দিলাম, অ্যাকচুয়ালি ছবি না আঁকলেও হতো, বোঝানোর সুবিধার্থে আমি ছবিটা আঁকছি। তোমার এই দিকে উপাংশ ভেঙে যাবে, এই কোণটা থিটা হবে, এটা হবে mg cos থিটা, যেমন উপাংশ বিভাজন করেছিলে, এটা হবে mg sin থিটা, আর এই উপরের দিকে হবে লম্ব প্রতিক্রিয়া বল আর এই দিকে হবে ঘর্ষণ বল এফ কে। ঠিক আছে, এটা কি হচ্ছে না সমবেগে গতিশীল হচ্ছে। দেখো সমবেগে যদি বস্তুটা গতিশীল হয় তাহলে এফ কে মানে চলাঘর্ষণ বলের সঙ্গে mg sin থিটা সমান হবে। ঠিক আছে, ত্বরণ থাকলে তখন mg sin থিটা মাইনাস এফ কে হতো, মানে এটা বেশি হতো এটা কম হতো। ঠিক আছে, লব্ধি বলটা mg sin থিটা মাইনাস এফ কে, কিন্তু এখানে যেহেতু সমবেগে মানে ত্বরণ শূন্য হলে সেক্ষেত্রে তুমি mg sin থিটা ইকাল টু এফ কে এটা লিখতে পারবে। ঠিক আছে, তা লেখা যায় এফ কে ইকাল টু mg sin থিটা। তাহলে এখানে এফ কে সমান কত, মিউ কে ইন্টু আর সমান হচ্ছে mg cos থিটা, mg cos থিটা ইকাল টু mg sin থিটা। তাহলে mg কেটে গেলে মিউ কে সমান tan থিটা, মিউ কে সমান tan থিটা। দেখো এটা তুমি এইভাবেও করতে পারতে, ত্বরণের যে রাশিমালা প্রথমে ছিল এ সমান জি ইন্টু সাইন থিটা মাইনাস মিউ কে ইন্টু কস থিটা, এই ফর্মুলাটা তুমি জানতে। তাহলে এখানে এ ইকাল টু 0 আমি বললাম, তাহলে ইকাল টু যদি 0, জি তো নট ইকাল টু 0 হবে, তাহলে সাইন থিটা মাইনাস মিউ কে কস থিটা এটা ইকাল টু 0 হবে। তার মানে দেখো এখানেও মিউ কে সমান সাইন থিটা বাই কস থিটা মানে ট্যান থিটা হচ্ছে। ঠিক আছে, তার মানে এই রাশিমালাটা থেকেও করতে পারো বা এই রাশিমালাটা নিয়ে এসে এটাও করতে পারো। ঠিক আছে, তাহলে ট্যান 20 ডিগ্রি, এখানে তোমার তো থিটা 20 ডিগ্রি বলে দিয়েছে, তাহলে 20 ডিগ্রি বসিয়ে দিলে মিউকে তুমি এখানে পেয়ে গেলে। এরপরে 30 ডিগ্রি করে দিলে ব্লকটির ত্বরণ কত হবে, তাহলে থিটা ইকাল টু 30 ডিগ্রি হলে ত্বরণ, এটা এ ডট সমান লিখো ওই একই ফর্মুলা জি ইন্টু সাইন থিটা মাইনাস মিউ কে, মানে এটা থিটা ডট থিটাই লিখো, থিটাই বলে দিয়েছি, মিউ কে ইন্টু কস থিটা। ঠিক আছে, এটা জি এর ভ্যালু বসাবে, কিছু বলার নেই যদিও 9.80 বসাবে, সাইন থিটা মানে 30 ডিগ্রি মানে 1/2 মাইনাস মিউ কে মানে ট্যান 20 ডিগ্রি ইন্টু কস থিটা মানে কস 30 ডিগ্রি মানে √3/2, এটা ক্যালকুলেশন করবে তাহলেই তোমার উত্তর হয়ে যাবে। ঠিক আছে।
তো পরের অঙ্ক যেটা আছে, তোমার 250 নিউটন ওজনের একটি মইকে একটি মসৃণ খাড়া দেওয়ালের সঙ্গে ঠেকিয়ে দাঁড় করানো আছে। তার মানে এই অঙ্কটা আগের ক্লাসে যেমনভাবে করেছিলাম সেই প্রসেস অনুযায়ী এটা করতে হবে। ঠিক আছে, আমি ক্যালকুলেশনটা আর দেখাচ্ছি না, ওই ক্যালকুলেশনটা সেম ক্যালকুলেশন একটু যেতে হবে। যাওয়ার পর দেখো ঘর্ষণ বলটা কিভাবে নির্ণয় করা যায়, আমি ওই অঙ্কটাকে একবার দেখাচ্ছি। দেখো অঙ্ক দুটো কিন্তু সেম, একই অঙ্ক। ডব্লু ওজন এখানে সেটা বলা আছে, এখানে যেটা বলা আছে 250 তোমার হচ্ছে নিউটন ওজনের একটি মইকে মসৃণ দেওয়ালে এমনভাবে আনত রাখা হলো যেন অনুভূমিকের সঙ্গে 45 ডিগ্রি। এটা মনে হয় তোমার অনুভূমিকের সঙ্গে, এটা কোনটা বলা নেই, অনুভূমিকের সঙ্গে একটা কোণ করে দাঁড় করানো আছে। ঠিক আছে, কোনটা বলা নেই। ভূমি কর্তৃক প্রযুক্ত ঘর্ষণ বল কত, এখানে তোমার সর্বোচ্চ ঘর্ষণ বল বলে দিয়েছে। তো দেখো এখানে এই ইকুয়েশনটা পর্যন্ত, মানে এইটা পর্যন্ত তোমাদেরকে করতে হবে, মানে এই দুটো ইকুয়েশন, আর বাকিগুলো কিন্তু লাগবে না, কারণ সর্বোচ্চ ঘর্ষণ বল বলেছে। অর্থাৎ এইখানে যে ঘর্ষণ বলটা ক্রিয়াশীল হচ্ছে, এটা তুমি ছবি থেকেই বুঝতে পারছো। এখানে যে ঘর্ষণ বলটা প্রযুক্ত হবে সেইটা লম্ব প্রতিক্রিয়া বলটা জানা থাকলেই আমি কিন্তু পেয়ে যাব। মানে এখানে ঘর্ষণ বল আমরা এফ সমান কি লিখবো, মিউ ইন্টু R2। ঠিক আছে, তাহলে এখানে R2 ভ্যালুটা দেখো, আমরা তো এই দুটো সমীকরণ সমাধান করেই পেয়ে গেছিলাম। R2 ভ্যালুটা হচ্ছে W, তাহলে এখানে তোমার মিউ ইন্টু W। দেখো না, মিউ এর ভ্যালুটা দেওয়া আছে অঙ্কটাতে, দেখবে মিউ এর ভ্যালুটা দেওয়া আছে 0.3 আর ডব্লুটা দেওয়া আছে 250 নিউটন। ঠিক আছে, তাহলে এখানে তোমার 0.3 যদি 3/10 হয়, 0 0 কেটে যাবে, এটা তাহলে দেখবে 75 নিউটন উত্তরটা আসবে, মানে অপশান এটা হবে। ঠিক আছে, এই প্রসেস অনুযায়ী অঙ্কটা করবে। জাস্ট এই দুটো সমীকরণ কিভাবে হয়েছিল মনে আছে নিশ্চয়ই, সেই সমীকরণ দুটো বের করার পর তারপর এখানে জাস্ট এই ফর্মুলাটা ইউজ করবে, তাহলেই চলে আসবে। ঠিক আছে, আচ্ছা পরের অঙ্ক এটা দেওয়া আছে 77-এর, একটি তলের ঘর্ষণ গুণাঙ্ক দেওয়া আছে, মানে মিউ, মিউ সমান হচ্ছে √3। আচ্ছা, ওই তলটির নতিকোণ কত হলে ওর উপরে অবস্থিত বস্তু পিছলে পড়ার উপক্রম করবে। তাহলে আমরা কি জানি, মিউ সমান তো সেই বিরাম কোণ, মিউ সমান ট্যান থিটা। ঠিক আছে, ট্যান থিটা সমান √3 মানে ট্যান 60 ডিগ্রি। ঠিক আছে, তার মানে থিটা ইকাল টু 60 ডিগ্রি হচ্ছে। ঠিক আছে, অপশান সি এটা। আচ্ছা নেক্সট যে অঙ্কটা আছে দেখো, এই উচ্চতা এবং থিটা নতি বিশিষ্ট একটি নলতলের শীর্ষদেশ থেকে একটি ব্লককে নলতল বরাবর ছেড়ে দেওয়া হলো, নলতলের পাদদেশে পৌঁছাতে ব্লকটির যে সময় লাগবে। আচ্ছা এটা সহজ অঙ্ক, তোমরা সেই আগেও এটা করেছো, আগের ক্লাসে দেখবে এরকম অঙ্ক করানো হয়েছিল। তো সেক্ষেত্রে এই নদতলের দৈর্ঘ্যটা দেওয়া ছিল, এক্ষেত্রে ধরে নাও নদতলের উচ্চতাটা দেওয়া আছে, মানে এই বিসি সমান দেওয়া আছে, বিসিটা হচ্ছে এইচ আর এটা হচ্ছে থিটা। তাহলে এইরকম কোনো একটা যদি বস্তু এদিকে গড়িয়ে পড়ে এ ত্বরণ নিয়ে, তোমরা জানো সেই ত্বরণের ভ্যালু এ সমান জি ইন্টু সাইন থিটা মাইনাস মিউ কস থিটা। ঠিক আছে, তো এখানে আচ্ছা এখানে তোমার নততলটা মসৃণ না অমসৃণ সেটা কিন্তু বলেনি, যদিও এখানে দেখো ঘর্ষণ গুণাঙ্ক দেওয়া নেই। হ্যাঁ, ঘর্ষণ গুণাঙ্ক দেওয়া নেই মানে এটা মসৃণই ধরে নিতে হবে। তাহলে মসৃণ যদি ধরা হয় তাহলে তো এটা তোমার ঘর্ষণের অঙ্ক হলোই না, আর যদি অমসৃণ হয় তাহলে ঘর্ষণ গুণাঙ্ক দিতে হতো, সেই ঘর্ষণ গুণাঙ্ক না দিলে অঙ্কটা করতে পারবে না। ঠিক আছে, তো আমরা এখানে মসৃণটা ধরেই করি, দেখি অঙ্কটা কি উত্তর আসে। তাহলে মসৃণ তো নততল মসৃণ হলে তোমার মিউ সমান কত হবে, 0 হবে, অর্থাৎ এ সমান হবে জি সাইন থিটা। ঠিক আছে, তাহলে এই হচ্ছে ত্বরণ নিয়ে বস্তুটা নিচে নামছে। তাহলে এই ক্ষেত্রে সময় যেটা লাগবে তোমার এস ইকাল টু ইউটি প্লাস ½ a t², এই ফর্মুলা ইউজ করব। স্থির অবস্থা থেকে আসছে যে
শীর্ষদেশ থেকে ব্লকটিকে ছেড়ে দেওয়া হলো মানে কি প্রাথমিক অবস্থায় তার বেগটা 0। তাহলে এসটার জায়গায় কত হবে এসি, এসি ইকাল টু হাফ এ টি স্কোয়ার। আচ্ছা এসির ভ্যালুটা কত? এসি সমান দেখো লম্ব বাই অতি, সাইন থিটা সমান যদি আমরা বের করি, সাইন থিটা সমান লম্ব হচ্ছে এইচ আর অতিটা হচ্ছে এসি। তাহলে এসি সমান কত? এইচ বাই সাইন থিটা। তাহলে এখানে এসির জায়গায় বসিয়ে দাও এইচ বাই সাইন থিটা ইকাল টু হাফ এর জায়গায় জি সাইন থিটা ইন্টু টি স্কোয়ার। ঠিক আছে, তোমাকে টাইমটা বের করতে হবে। আচ্ছা তাহলে এখানে টি স্কোয়ার সমান দেখো 2h বাই জি ইন্টু 1 বাই সাইন স্কোয়ার থিটা। ঠিক আছে, তাহলে এখান থেকে টি সমান কত? টি সমান √2h বাই জি ইন্টু 1 বাই সাইন থিটা। ঠিক আছে, অপশান সি এরটা হচ্ছে। ঠিক আছে, অপশান সি। আচ্ছা নেক্সট যেটা আছে দেখো, থিটা 90 কোণের একটি নয়তল বরাবর উপরের দিকে এম ভরের একটি বস্তুকে ইউ বেগে ঠেলে দেওয়া হলো। বস্তু এবং নয়তলের মধ্যে চলঘর্ষণ গুণাঙ্ক মিউ হলে নয়তল বরাবর যে দূরত্ব গিয়ে থেমে যাবে তা হলো। তাহলে এই অঙ্কটা একটু মানে আলাদা, মানে আগের ক্ষেত্রে সবগুলো যেমন উপর থেকে নিচের দিকে নামছিল, এটা নিচ থেকে উপরের দিকে ঠেলে দেওয়া হয়েছে। ব্যাপারটা একই রকম হবে, ঘর্ষণ বলটা তোমার নিচের দিকে ক্রিয়াশীল হবে এবং তোমরা ত্বরণের যে রাশিমালাটা পেয়েছিলে সেই ত্বরণটার রাশিমালাটা এখানে চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এটা তোমরা বুঝতেই পারছো, এটা এমজি নিচের দিকে, এই বরাবর দুটো উপাংশ বিভাজন হবে, এই কোণটা থিটা হলে এই কোণটা থিটা হবে, এটা এমজি কস থিটা আর এটা হবে এমজি সাইন থিটা। বস্তু যেহেতু উপরের দিকে গতিশীল সেই জন্য এই দিকে হবে মন্দন এ, সরি এইদিকে ঘর্ষণ বল হবে, এদিকে ঘর্ষণ বল ক্রিয়াশীল হবে, সেটা হচ্ছে এফ। ঠিক আছে, তাহলে এইটা তোমার মন্দন যদি এ হয় তাহলে মন্দনের রাশিমালাটা কি পাবে? মন্দন এ সমান জি ইন্টু সাইন থিটা প্লাস মিউ কস থিটা, এটা হচ্ছে মন্দনের ভ্যালু। ঠিক আছে, তাহলে এখানে বস্তুটাকে তুমি একটা ইউ বেগ দিয়ে ঠেলে দিয়েছো, মানে এখান থেকে বস্তুটাকে ঠেলেছো ইউ বেগ দিয়ে, একটা ধরে নাও এই রকম দূরত্বে এসে থেমে গেছে। ঠিক আছে, যে দূরত্বে গিয়ে থেমে যাবে সেই দূরত্বটা নির্ণয় করতে হবে। ধরে নাও এটা এ বিন্দু থেকে ছেড়েছো, এটা বি, এটা সি, ধরে নাও এইখানে এসে ব্লকটা এই জায়গায় এসে এই ডি বিন্দুতে এসে ব্লকটা স্থির হয়ে গেল। ঠিক আছে, এটা ডি বিন্দু, এখানটায় বেগটা হচ্ছে 0, অন্তিম বেগটা 0। ঠিক আছে, তোমাকে এই এডিটা বের করতে হবে। ঠিক আছে, তাহলে সেটা কিভাবে বের করবে? তাহলে তার জন্য ভি স্কোয়ার ইকাল টু ইউ স্কোয়ার প্লাস 2as, এই -2as এই ফর্মুলা ইউজ করবে। তাহলে ভি স্কোয়ার ইকাল টু ইউ স্কোয়ার -2as থেকে পাই। ঠিক আছে, लेकिन অন্তিম বেগটা 0 ইকাল টু ইউ স্কোয়ার -2as, অতএব এস ইকাল টু কত? ইউ স্কোয়ার বাই 2a। ঠিক আছে, এখানে ইউ স্কোয়ার বাই 2a, এর জায়গায় এই ভ্যালুটা বসাও, এর জায়গায় জি সাইন থিটা প্লাস মিউ কস থিটা। ঠিক আছে, কিন্তু এখানে অপশান তো একটাও নেই, মিউ দেখো এখানে অঙ্কটা না একটু ভুল আছে। প্রথমে এটা তোমাকে অঙ্কটা একটা উদাহরণে আছে, দেখবে সেম এই অঙ্কটাই, কিন্তু উপরে উল্লেখ করতে হতো সেটা কি না, বস্তুটা এই থিটা নতি বিশিষ্ট নতল বরাবর সমবেগে নিচে নামছে, প্রথমে এটা বলতে হবে। ঠিক আছে, তার মানে তোমাকে এই ঘর্ষণ গুণাঙ্কের ভ্যালুটা এটা কিন্তু জানতে হবে। ঠিক আছে, যদি এইরকমভাবেই দেওয়া থাকে যে ঘর্ষণ গুণাঙ্ক মিউ যদি দেওয়া থাকে তাহলে কিন্তু এইভাবেই উত্তরটা হবে, মানে এস সমান এইটা।
ঠিক আছে। কিন্তু এখন যদি আমরা ধরে নিই সমবেগে নিচের দিকে নামছে, সমবেগে নিচে নামছে মানে এটা তখন মাইনাস হবে। মাইনাস যদি হয় তাহলে তখন তোমরা জানো যে মিউ ইকাল টু ট্যান থিটা। এটা কিন্তু আমরা আগের অঙ্কটাতেও দেখালাম, আগে আজকে করেছি যে অঙ্ক। তাহলে এখানে মিউ এর জায়গায় তুমি যদি এটা বসিয়ে দাও তাহলে দেখবে উত্তরটা কিন্তু এসে যাবে 2g ইন্টু সাইন থিটা প্লাস মিউ, মিউ এর জায়গায় ট্যান থিটা, ট্যান থিটা মানে সাইন থিটা বাই কস থিটা, তাহলে এখানে সাইন থিটা আসবে শুধু। ঠিক আছে, তার মানে কত, সাইন থিটা প্লাস সাইন থিটা 2 সাইন থিটা মানে ইউ স্কোয়ার বাই 4g সাইন থিটা। ঠিক আছে, তখন উত্তরটা আসছে, অর্থাৎ অপশান সি এরটা। না হলে কিন্তু একটা অপশানও মিলবে না। বোঝা গেল? তাহলে অঙ্কটার প্রথমে লিখতে হতো যে বস্তুটি তোমার হচ্ছে থিটা নতিবিশিষ্ট নতল বরাবর সমবেগে প্রথমে নিচে নামছিল, তারপরে নিচ থেকে ইউ বেগে ঠেলে দেওয়া হলো, তারপরে যে অঙ্কটা বলা আছে সেটা ঠিক আছে। বোঝা গেল? এইভাবে কিন্তু অঙ্কটা করতে হবে। আচ্ছা, পরের অঙ্ক। তাহলে এটা বলেছে একটি আনত তলের উপর একটি বস্তু সাম্যাবস্থায় আছে, ঘর্ষণ গুণাঙ্ক মিউ হলে অনুবেগের সঙ্গে নতি। সিম্পল, মানে মিউ সমান ট্যান থিটা যেটা হয়, থিটা ইকাল টু ট্যান ইনভার্স মিউ, অপশান এটা হয়ে যাবে। ঠিক আছে, এটা কিছু নেই, শেষের দিকে অঙ্কগুলো সহজই আছে দেখছি। ক্যাপিটাল এম ভর একটি বস্তু আনত তলে স্থির অবস্থায় আছে, বস্তু এবং নতলের মধ্যে ঘর্ষণ গুণাঙ্ক মিউ হলে ব্লকটি নিজের ওজনের ক্রিয়ায় নিম্নমুখে গতিশীল হবে যখন নতিকোণ, নতিকোণ একই রকম ভাবে বিরামকোণের থেকে বেশি হতে হবে। মানে যেটা তোমরা জানো, বিরামকোণ যদি থিটা হয় মানে ট্যান থিটা, অ্যাকচুয়ালি তোমরা বিরামকোণের থেকে বেশি বলে দিলেই হবে। মানে বিরামকোণ সমান আমরা কি জানি, মিউ সমান তো ট্যান থিটা নাকি, তাহলে এখানে তোমার থিটা সমান ট্যান ইনভার্স মিউ, এটা তার মানে থিটা গ্রেটার দেন ট্যান ইনভার্স মিউ, এটা হতে হবে। ঠিক আছে, অপশান এটা। যে পরের যে অঙ্কটা দেওয়া আছে, এক্ষেত্রে থিটা 30 ডিগ্রি নতিবিশিষ্ট নতলে এমন ভরের বস্তু রাখলে গড়িয়ে পড়তে শুরু করে। মানে এমন ভরের বস্তুর ক্ষেত্রে ভরের বস্তুর ক্ষেত্রে এটা কি হচ্ছে, থিটা যে কোনটা আছে, থিটা ইকাল টু ট্যান থিটা ইকাল টু মিউ হচ্ছে, ট্যান থিটা ইকাল টু মিউ। ঠিক আছে, অর্থাৎ মিউ ইকাল টু ট্যান থিটা 30 ডিগ্রি 1/√3 এটা হচ্ছে। কিন্তু M1 এর পরিবর্তে যদি M2 ভরকে রাখে সেক্ষেত্রে গড়াতে শুরু করবে যদি থিটা ইকাল টু 40 ডিগ্রি হয়। ঠিক আছে, দ্বিতীয় ভরের বস্তুটার ক্ষেত্রে যদি তোমার 40 ডিগ্রি করা হয় তখন সে গড়াতে শুরু করবে। তাহলে এখানে মিউটা তো আমরা ট্যান থিটার সঙ্গে জেনে গেছি, তাহলে বস্তুটা যে নতল বরাবর গড়িয়ে পড়ার উপক্রম করে তার জন্য কোন বলটা দায়ী তোমরা যেটা জানো, এক্ষেত্রে এমজি নিচের দিকে ক্রিয়াশীল হলে এমজি সাইন থিটা দায়ী, এমজি সাইন থিটা। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে ঘর্ষণ গুণাঙ্ক এটা কিন্তু একই থাকে, ঘর্ষণ গুণাঙ্ক তল এবং বস্তুর ক্ষেত্রে একই। যদি দুটো বস্তু একই প্রকৃতির হয় তো সেক্ষেত্রে ঘর্ষণ গুণাঙ্কটা একই হবে। ঠিক আছে, তো এখন প্রথম ক্ষেত্রে গড়িয়ে পড়তে শুরু করছে, এটা ঘর্ষণ বল F1 ইকাল টু M1g সাইন থিটা। আচ্ছা, এটাকে তোমার ঘর্ষণ বল F1 এর জায়গায় তুমি ওইটা যদি বসিয়ে দাও মিউ আর মানে মিউ M1g cos থিটা ইকাল টু M1g সাইন থিটা। দেখো এখানে M1g মানে মিউটা এটা কিন্তু ইকাল টু ট্যান থিটা, এটা কিন্তু হচ্ছে। তার মানে এইটাও M1 ভরের বস্তুর ক্ষেত্রে যেমন হবে একই রকমভাবে M2 ভরের বস্তুর ক্ষেত্রেও তুমি যদি এটা করো সেক্ষেত্রেও দেখো বলেছে M2 ভর গড়াতে শুরু করবে, মানে তার ক্ষেত্রেও সেটা বিরামকোণ। ঠিক আছে, তাহলে বিরামকোণ দ্বিতীয় ক্ষেত্রেও তোমার দেখবে মিউ ইকাল টু ট্যান থিটা 2 আসবে। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে ঘর্ষণ গুণাঙ্কটা তোর কোনো পরিবর্তন হতে পারবে না,
সেই জন্য যে কোনো ভরের বস্তু, মানে এখানে তুমি দেখতেই পাচ্ছ যে এই ঘর্ষণ গুণাঙ্কটা সেটা কিন্তু বস্তুর ভরের উপর নির্ভর করছে না, ঠিক আছে। তাহলে সেই জন্য তুমি যে কোনো ভরই রাখো না কেন, তার জন্য বিরাম কোণটাই এখানে কিন্তু নির্ভর করবে, মানে কোণটা কত করছো, সেই কোণ কত কোণে রাখছো সেটার উপরে নির্ভর করবে। যত হালকা বস্তু রাখবে তত ক্ষেত্রে কি হবে না, সেক্ষেত্রে বিরাম কোণের ভ্যালুটা বেশি হবে, ঠিক আছে। কারণ কি না, এমটা তখন কমে যাবে, মানে এই নিম্নমুখী বলটা কমে যাবে, সেই জন্য তখন থিটাটা বাড়াতে হবে, তবেই সে পড়ার উপক্রম করবে। আবার যদি ভারী বস্তু রেখে দাও তাহলে এম এর ভ্যালুটা কি হবে তখন বেশি হবে, তার মানে থিটাটা কম করতে হবে, তাহলেই গড়িয়ে পড়ার উপক্রম করবে। দুই ক্ষেত্রে তো ঘর্ষণ বলটা সেম হবে নাকি, কারণ বস্তুর প্রকৃতিটা একই। তাহলে সেই হিসাবে তোমার তিনটে অপশানই সম্ভব হবে, ঠিক আছে। তিনটে অপশান যেটা আছে সেটাই কিন্তু সম্ভব, M1 গ্রেটার দেন M2 হলেও হবে, আর M1 লেস দেন M2 হলেও এটা হবে, আর M1 সমান M2 হলেও সেটাই সম্ভব হবে, ঠিক আছে। সেই জন্য অপশান ডি এটাই হবে। 83 অঙ্ক এটা সহজ, নিচের দিকে নামার ক্ষেত্রে ত্বরণটা মাইনাস হবে, অপশান বি এরটা। 84 যেটা দেওয়া আছে, নতল বরাবর স্থির বেগে নিচের দিকে পিছলে নামছে, যদি নতলের নতিকোণ থিটা হয় গতীয় ঘর্ষণ গুণাঙ্ক কত হবে, ট্যান থিটা হয়। কারণ পিছলে পড়ছে মানে স্থির বেগে, তাহলে ত্বরণ শূন্য, তাহলে ত্বরণ শূন্যের ফর্মুলাটা যেটা জানো, 0 = তোমার জি সাইন থিটা মাইনাস মিউ কস থিটা, ঠিক আছে। তাহলে এখান থেকে মিউ সমান ট্যান থিটা হবে, অপশান সি এরটা, ঠিক আছে। এগুলো সহজ অঙ্ক আছে। 84 একটি নতল বরাবর 35° ঘর্ষণ গুণাঙ্ক 0.5, স্বাধীনভাবে নিচে নামলে ত্বরণ কত, ডাইরেক্ট ফর্মুলা পুট করলেই হবে, নিচে নামার ক্ষেত্রে ত্বরণের যে ফর্মুলা। 86 30° আনত 2 কেজি ভরের বলক স্থির আছে, ব্লক এবং নতলের মধ্যে ঘর্ষণ ক্রিয়ারত ঘর্ষণ বল নির্ণয় করো। এটাও সেই একই অঙ্ক যেটা বলছিলাম আগে। 65 অঙ্কটা আছে, এই অঙ্কটাই দেখবে 65-তে আছে, 65 নম্বর অঙ্ক, একদম সেম প্রসেস, সেম অঙ্ক, ঠিক আছে। এটা তাহলে করবে। আচ্ছা, ঘর্ষণ চ্যাপ্টারের যে অঙ্কগুলো ছিল মোটামুটি সবগুলোই সলিউশন করে দিলাম এবং হিন্টসও দিয়ে দিলাম, তোমরা আশা করি এই অঙ্কগুলো কমপ্লিট করে নিতে পারবে এবং প্র্যাকটিস করবে, তাহলে এখানের ম্যাক্সিমাম কনসেপ্টটা কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে। তো থ্যাংক ইউ।